নমস্কার বন্ধুরা, আজ আবার মনের কথায়। ভোট পর্ব ক্রমশ জমে উঠেছে এবং দিন দিন যত সময় যাচ্ছে তত নাটক আরও বেশি রোমহর্ষক হয়ে চলেছে, আরও বেশি ইন্টারেস্টিং হয়ে চলেছে এবং যত এগিয়ে আসছে, মানে শেষের দিক যত এগিয়ে আসছে এই উৎসবের বা এই পুজোর বা রাদার বলা যায় ভাগ্য নির্ধারণের, তত যেন আরও বেশি চাপান উতর শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ঝামেলা হয়ে চলেছে দুটো দলের মধ্যে। দুজনে আবার একসঙ্গেই মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন। আজকে অক্ষয় তৃতীয়া, সবাই প্রচুর পুজো টুজো করছেন। এমনকি যারা নাস্তিক ছিলেন তারাও আজকে পাকে চক্রে ঠাকুর দেবতার মন্দিরে দৌড়চ্ছেন। কারণ এই সময় কেন জানি না ঠাকুর দেবতার ভক্তি মানুষের অনেক বেড়ে যায়। এমনিও যত আমাদের জীবনে বিজ্ঞান অগ্রগতি হচ্ছে এবং যত আমাদের জীবনে হতাশা আসছে, বিজ্ঞানের অগ্রগতির সাথে হতাশার একটা বড় যোগাযোগ আছে। কীরকম? যেমন ধরুন আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা বেশ বুঝতে পারছি ডাক্তার হিসেবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে আমাদের জীবনে ঢুকছে তাতে খুব তাড়াতাড়ি মানুষের জীবনে কাজ অনেক কমে যাবে এবং আরও বেশি বেকারত্ব বাড়বে। কেন বাড়বে? তার কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন অনেক কাজ করে দেবে সেখানে একটা মানুষ অন্তত 25 থেকে 50টা মানুষের সমকক্ষ হয়ে যাবে। তাই যদি 50টা মানুষের সমকক্ষ সে হয় তাহলে 49টা মানুষের কিন্তু কাজ চলে যাবে একদম স্ট্রেট ওয়েতে। এআই এখন যেভাবে কাজ করছে, যেভাবে আসছে, যেমন ধরুন এআই এখন খবর পড়তে পারে, এআই এখন আইটেনারি দিয়ে দিতে পারে আপনাকে অটোমেটিক। আপনি শুধু কোথাও একটা বেড়াতে যাচ্ছেন, আপনি শুধু লিখে দিন যে অমুক সময় থেকে অমুক সময় আমি সেখানে ঘুরবো। আপনার সমস্ত কিছু, ইভেন ফ্লাইটের টিকিট, কোন ফ্লাইটটা ইকোনমিক, সমস্ত কিছু তাকে আপনাকে পাঠিয়ে দেবে। আপনাকে কোনো ট্রাভেল এজেন্ট বা ট্রাভেল রিলেটেড জব যারা করছে তাদের প্রয়োজন হবে না। ঠিক তেমনি ডাক্তারিতেও হচ্ছে। ডাক্তারিতে খুব শীঘ্র আস্তে আস্তে এআই এমনভাবে আসছে যে হয়তো 25টা 50টা ডাক্তারের কাজ একজন ডাক্তার অনায়াসেই করে ফেলতে পারবে। এবং ইন্টারভেনশনাল প্রসিডিওর ছাড়া, যেমন ধরুন কার্ডিওলজির ক্ষেত্রে পেসমেকার বসানো, অ্যাঞ্জিওপ্লাস্টি করা, এই সমস্ত জায়গা ছাড়া, বা ধরুন গ্যাস্ট্রোএন্টারোলজির ক্ষেত্রে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, এগুলো ছাড়া, মানে প্রসিডিওর যে জায়গাগুলো আছে, প্রসিডিওর ছাড়া আমাদের যে প্লেন মেডিসিন, আমি যেমন একজন মেডিসিন বিশেষজ্ঞ, আমাদের কাজ 2030-এর পর খুব একটা থাকবে বলে মনে হয় না। এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, আমি ভুল হতে পারি। বিশ্বাস করুন, ভুল হলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। যত এইভাবে বিজ্ঞান অগ্রগতি হবে তত আমাদের জীবনে হয়তো কর্মনাশা ব্যাপারটা বেড়ে যাবে বা কর্মক্ষমতাহীনতা, হয়তো আদার কিছু কাজ বেরোবে, অনেক সাবস্টিটিউট ওয়ার্ক বেরোবে, কিন্তু আমাদের জীবনে একটা বড় অংশ কিন্তু আরও বেশি বেকারত্বের শিকার হবে বলে আমার মনে হয়। তখন তাদেরকে কিন্তু সেই ভগবানের হাত ধরতে হবে, মানে বিজ্ঞান এবং ভগবান যেন একসঙ্গে অগ্রগতি হয়। তো উপায় নেই কোনো, কারণ যখনই মানুষ হতাশ হয়, মানুষ নিজের কপালের দোষ না দিয়ে ঈশ্বরকে দোষ দিতে ভালোবাসে। হ্যাঁ, আবার জিতেও বা সাকসেসফুল হয়েও, সাফল্য অর্জন করেও কিন্তু লোকে ভগবানের কাছে যায়। তো আপনি দেখছেন এখন বিভিন্ন জায়গায়, সেটা মসজিদ হতে পারে, মন্দির হতে পারে, গির্জা হতে পারে, বিভিন্ন পলিটিক্যাল লোকজন যাচ্ছে এবং গিয়ে সবাই আশীর্বাদ নিচ্ছে। সেই আমাদের পিতামহ ভীষ্মের কথা মনে পড়ে যায়। পাণ্ডবরাও গিয়ে আশীর্বাদ চাইছে, কৌরবরাও গিয়ে আশীর্বাদ চাইছে। এইবার আমরা তো জানতাম পিতামহ ভীষ্ম কৌরবদের সঙ্গে আছেন, ভগবান অ্যাকচুয়ালি কাদের সঙ্গে আছেন এইটা কিন্তু 4 জুনের আগে ছাড়া জানা যাবে না। আবার মজার ব্যাপার দেখুন, ভীষ্ম কৌরবদের সঙ্গে ছিল অথচ কৌরবরা হেরেছিল। এবার ভগবান কারো সঙ্গে থাকলে বা ঈশ্বর কারো সঙ্গে থাকলে, সে যে জাতিরই, যে ধর্মেরই ঈশ্বর হোক না কেন, সেই দল যে জিতবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তার সবচেয়ে বড় সাক্ষী কিন্তু মহাভারত মহাকাব্য।
পিতামহ ভীষ্ম যাদের সঙ্গে ছিলেন সে কিন্তু জেতেনি। একমাত্র কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, যার আশীর্বাদ সবাই নিতে যায়নি, তিনি যার সঙ্গে ছিলেন তিনি জিতেছেন। এবার আজ একটা খুব সুন্দর প্রশ্ন শুনলাম। দেখুন, এই কথাগুলো বললে আমার উপর অনেকে হয়তো ধর্মীয় কারণে রেগে যাবেন, কিন্তু বিশ্বাস করুন আমার কাউকে ধর্মে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। আমি আমার চোখে যেটা দেখছি সেটাই বলি। আমাদের দেশের আইন অনুযায়ী যখন কোনো মহিলা কোনো অভিযোগ করেন, বিশেষ করে শ্লীলতাহানি বা ধর্ষণের, যখন কেউ অভিযোগ করেন তখন সাধারণত তার এই অভিযোগকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। যেমন ধরুন 498 পারিবারিক সমস্যার যে মামলা, সেখানে কোনো মহিলা যদি তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে 498 হিসেবে মামলা করেন, তাহলে কিন্তু সবার জামিন অযোগ্য জেল হেফাজত হয়। স্বামী, শ্বশুর, শাশুড়ি, যাদের যাদের বিরুদ্ধে ওনার অভিযোগ রয়েছে। ঠিক সেরকম কেউ যদি বলেন যে আমি ধর্ষিত বা লাঞ্ছিত বা আমার শালীনতা হনন করা হয়েছে, তাহলে কিন্তু সবার আগে তাকে গ্রেপ্তার করা হয় জামিন অযোগ্য অপরাধ হিসেবে। তারপরে তাকে প্রমাণ করতে হয় যে না, তিনি সেটা করেননি, বা সরকার পক্ষ প্রমাণ করেন যে হ্যাঁ ইনি সেটা করেছেন। ঠিক যে জিনিসটা দেখা যাচ্ছে সন্দেশখালিতে আজকে অপরাধ প্রমাণ করতে হবে এবং যিনি গ্রেপ্তার হয়েছেন তাকে প্রমাণ করতে হবে যে তিনি ধর্ষণ বা শ্লীলতাহানির সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু এই জিনিসটা রাজার ক্ষেত্রে কেন উল্টো হবে? রাজা তো সমস্ত সাজার ঊর্ধ্বে, তার নামে একটা তো ধারা রয়েছে 361 সংবিধানের। কি অদ্ভুত সংবিধান দেখুন। আমি প্রত্যেকটা এই প্রাইভেট যে নিউজ চ্যানেলগুলো, সংবাদ মাধ্যমগুলো, তারা যখন এই আলোচনাগুলো করছেন, যেখানে তারা 2-3টে রাজনৈতিক দলের নেতা নেত্রীদের নিয়ে আসছেন তাদের কি বলবো প্রতিনিধি হিসেবে, এবং তার সাথে কিছু রাজনৈতিক বিশ্লেষক নিয়ে আসছেন, কিছু সমাজসেবীকে নিয়ে আসছেন, তাদের যে আলোচনা, এই আলোচনার মধ্যে এই কথাগুলো আসছে না। যেমন আসছে না তাদের মধ্যে যে তাদের মধ্যে কিছু রাজনীতি বিশেষজ্ঞ, রাজনৈতিক দলের লোক বলছি না, রাজনৈতিক বিশেষজ্ঞ, তারাও কোনো একটি দলের হয়ে বায়াসভাবে কথা বলছে। ঠিক যেমন আজকে বিচার ব্যবস্থা, আজকে ইডি, সিবিআই, আজকে সিআইডি, সবাই কারুর না কারুর পক্ষ নিয়ে চলছে, নিরপেক্ষ কেউ না। এবং আপনি সেটা বুঝতে পারবেন, এটা চোখে দেখা যাচ্ছে। ইলেকশনের সময় ইডি, সিবিআই হানা হচ্ছে, তারপর চুপ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কেস কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। হয়তো দেখবেন 4 জুনের পর আর কোনো কেসই নেই। ওইদিকে অনুব্রত বাবু, এদিকে পার্থবাবু, এরা সবাই কম বেশি হয়তো ছাড়া পেয়ে যাবেন, খাদ্যমন্ত্রী ছাড়া পেয়ে যাবেন, হয়তো অন্তত জামিন পেয়ে যাবেন। আজকে মাননীয় দিল্লির প্রধানমন্ত্রী জামিন পেয়ে গেছেন। উনি কিন্তু ইলেকশনের হয়ে লড়বেন এবং উনি কিন্তু একটা বাড়তি সহানুভূতি পাবেন বলে আমার ধারণা। কারণ আমাদের দেশে এটাই হয়, আমাদের দেশে যে যত বেশি জেলে যান তার প্রতি মানুষের আনুগত্য বাড়ে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গান্ধীজি যতবার জেলে গেছেন, নেহেরুজি যতবার জেলে গেছেন স্বাধীনতার আগে, সেই সময় কিন্তু ওনাদের আরও বেশি জনপ্রিয়তা বেড়েছে। নেতাজি সুভাষচন্দ্র যখন জেলে গেছেন তার জনপ্রিয়তা বেড়েছে। এবার আপনি বলতেই পারেন যে আমি কি মূর্খতা করছি, এই সমস্ত মহান মানুষদের সাথে আজকের মানুষগুলোর তুলনা করছি। বিশ্বাস করুন, ওনারা নিজেরা মহান ছিলেন না, আমরা ওনাদের মহান মানিয়েছিলাম। আর এই মানুষগুলো তো অলরেডি মহান হয়ে রয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তো দুবেলা লিটারারি লোকজন পুজো করছেন। তার তো নামই, তার প্রথম দুটো নাম, মানে একটা নাম এবং সারনেম দুটো মিলিয়ে নমস্কার হয়ে গেছে, নমো। সবাই নমো করছেন তাকে। আর আমাদের মুখ্যমন্ত্রী তো তাই প্রায় সকলের মা হয়ে গেছেন উনি। তো সুতরাং এনারা তো জীবদ্দশাতেই মনীষী হয়ে গেছেন। এবার এনারা যদি কোনোভাবে জেলে যান, আজকে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, যদি দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যেতে পারেন, আমার মনে হয় সাফিসিয়েন্ট প্রমাণ রয়েছে এইখানেও একই কাজ হওয়ার। কিন্তু সেটা হচ্ছে না। তার কারণ জানে
যে কেন্দ্রীয় সরকার যে কিছু কয়েকটা সিট এখানে পাওয়ার একটু চান্স আছে, সেটাও চলে যাবে যদি মুখ্যমন্ত্রীকে এখানে জেলে ঢোকানো হয়। কারণ এখানে কেন ভারতবর্ষের কালচারটাই এটা, কারণ যে মানুষটা বেশি সাফার করে তার প্রতি সিম্প্যাথি চলে আসে। এবং সত্যি কথা তো, আজকে বিচার ব্যবস্থার যে অবস্থা, প্রমাণ করার কোনো উপায় নেই। সবার আগে এই বিচার ব্যবস্থাটা, যেটা কেউ বলছে না, কোনো সংবাদ মাধ্যম বলছে না, সবাই বলছে বিচার ব্যবস্থা সব কিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, বিচার ব্যবস্থা সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু তাকে তো সেই জায়গায় পৌঁছাতে হবে। আজকে সেই বিচার ব্যবস্থাটাকে এমন জায়গায় করতে হবে যে কোনোভাবে সেটা পক্ষপাত দুষ্ট না হয়। আজকে কলকাতা হাইকোর্ট যেটাকে রায় দিচ্ছে, সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে আরেকটা কোর্ট। আবার সেই কোর্টের কোনো রায় সেখানে আরেকটা ডিভিশন বেঞ্চে চলে গেলে সেখানে স্থগিতাদেশ চলে আসছে। এবং সেই জিনিসটা দীর্ঘদিন ধরে চলছে, 10 বছর 20 বছর, কোনো হিসেব নেই। এবং এইটা নিয়ে এমনকি যারা এই মিডিয়াতে আসছেন, যারা উকিল, তারাও কিছু বলছে না যে এত দিন ধরে একটা মামলার যে রেজাল্ট, যে ভার্ডিক্ট, সেইটা আসার কোনো উপায় নেই। তারা নিজেরা কোনো সচেষ্ট নন সেই ব্যাপারে। আমি জানি না তাদের বার কাউন্সিল কোনোদিন এটা বলেছেন কিনা যে মামলাগুলোকে তাড়াতাড়ি করে। ইভেন ফাস্ট ট্র্যাক যে মামলা হচ্ছে সেখানেও 5 বছর 7 বছর লেগে যাচ্ছে। তো একটা মানুষকে দোষী সাব্যস্ত করতে যদি এতদিন সময় লাগে, তাহলে এটা মনে হয় না যে এটা পুলিশ প্রশাসন সবার একটা অযোগ্যতা? আমি কেন এই জায়গাটা পরিবর্তন করব না? কেন একটা মানুষকে আমার দোষী সাব্যস্ত করতে এত দিন লেগে যাবে? উল্টো দিকে দেখলে এরা তো সেই অ্যাডভান্টেজটা ভোগ করছে। আজকে জেলে থাকলেও জেলের অবস্থা তো এতটা খারাপ নয়। হ্যাঁ, তারা হয়তো অ্যাক্টিভ রাজনীতিতে থাকতে পারছে না, কিন্তু তারা তো জীবনটা চালিয়ে যাচ্ছে। তাদের তো কোনো সাজা হচ্ছে না, বা আমরা জানতে পারছি না যে তাদের কি সাজা হচ্ছে। এটা একটা ভয়াবহ ব্যাপার না? এবং এটার প্রতি কেউ সচেষ্ট নয়। কোনো দল তাদের ম্যানিফেস্টোর মধ্যে লেখে নিয়ে এবারে ইলেকশন ম্যানিফেস্টোতে যে আমরা সংবিধানের পরিবর্তন করে বিচার ব্যবস্থা যাতে স্বচ্ছতা আসে এবং বিচার ব্যবস্থা যাতে দ্রুত কোনো বিচারকে সমাধান করতে পারে, সেই দিকে এবারে নজর রাখবো। কেউ না। এবং আইনজীবী যারা, তারা মনে হয় মনে প্রাণে চান যে এইগুলো দেরি হোক, যত দেরি হবে তত বোধহয় ওনাদের সুবিধে। কারণ কোনো একটা আইনজীবীর তো ভেতর থেকে আসা উচিত। আমি যেমন একটা ডাক্তার হিসেবে আমি চাই আমার রুগীটা অনন্তকাল হাসপাতালে থাকবে না। তাতে হাসপাতালে লাভ হতে পারে, প্রাইভেট হাসপাতালে তাতে বিল বাড়তে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি চাই না, কোনোদিন চাই না যে পেশেন্ট অনন্তকাল হাসপাতালে থাকুক। আইনজীবীরাও নিশ্চয়ই চান না অনন্তকাল বিচার হোক, কিন্তু অ্যাকচুয়ালি তারা তার জন্য কোনো সদর্থক স্টেপ নিচ্ছেন না। আমি জানি না তারা নিচ্ছেন কিনা। বার কাউন্সিলে বা তাদের যে সমস্ত সংগঠন আছে সেখান থেকে সরাসরি সংবিধানকে হস্তক্ষেপ করার জন্য কোনো অনুরোধ আসছে কিনা। এটা কিন্তু করা খুব জরুরি। এবং আগামী দিনে যেই সরকারে আসুক, বিচার ব্যবস্থা দ্রুততার সাথে বিচার করে দোষীকে শাস্তি দেবে এবং নির্দোষকে মুক্তি দেবে, এই জায়গাটা যেন আসে। এবং এইটা যেন 4-5 বার বিভিন্ন রকমের জাজমেন্টের শিকার না হয়। নর্মাল কোর্ট থেকে সেশন কোর্ট, সেখান থেকে হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট, তারপর প্রেসিডেন্ট, 5খানা স্টেপ আছে। এই 5খানা স্টেপের মধ্যে আবার ডিভিশন বেঞ্চ বলে একটা জিনিস হয়। সুতরাং এখানেও একটা নির্দিষ্ট করে দিতে হবে যে আমি অ্যাপিল করতে পারলেও সেটা এতবার পারবো, 1 বার বা 2 বার বা 3 বার ম্যাক্সিমাম, তার বেশি আমি অ্যাপিল করতে পারবো না। এবং প্রতিটা অ্যাপিলের শুনানি হবে 1 থেকে 3 মাসের মধ্যে। এইরকম একটা নির্দিষ্ট টাইম যেন পেতে দেওয়া হয়, যাতে একটা মানুষ এক জায়গায় সাজা পেলেও সেই সাজাটা না ভোগ করে 10 বছর 20 বছর চালিয়ে যেতে পারেন না। এইটা কিন্তু সবার আগে দেখতে হবে। সবার কাছে আমার অনুরোধ আপনারা এটা নিয়ে ভাবুন এবং এটার পক্ষে নিজেদের মতামত তৈরি করুন এবং জনমত তৈরি করুন। আমার উদ্দেশ্য এই জায়গাগুলোকে আঘাত করা, যে জায়গাগুলো নিয়ে কেউ ভাবছে না। ইলেকশন আসছে যাচ্ছে, রাজনৈতিক পটবদল হচ্ছে, দিনের পর দিন কেউ একটা বস্তা পচা সংবিধান সংশোধন করার কোনো চেষ্টা করছেন না। একটু ভাবুন, সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।